সংবাদের মুখোমুখি ফেরহাদ হাকিম। সরাসরি না হলেও বা লিখিতপরিতভাবে না হলেও এক কথায় যিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপনির্বাচনের যুদ্ধের সেনাপতি। ফিরাদ্দা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথম প্রশ্ন যেটা ফিরাদ্দা আপনার কাছ থেকে, সেটা হচ্ছে ভবানীপুরের এই উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে কি কোনোভাবে স্পেশাল? মমতা ব্যানার্জি যখন আছে নিশ্চিতভাবে স্পেশাল, কারণ আমাদের যে তৃণমূলের প্রতি উন্মাদনা, তৃণমূলের যে ইডিওলজি, তাতে যে বিশ্বাস এবং তৃণমূল করার যে উদ্যোগ, এটা পুরোটাই তো মমতা ব্যানার্জিকে ঘিরে। সুতরাং মমতা ব্যানার্জি ইলেকশন, এটা একটা স্পেশাল ইলেকশন তো নিশ্চিতভাবে হবে, কারণ ক্যান্ডিডেটের নাম মমতা ব্যানার্জি। আমাদের কাছে নিশ্চিতভাবে এটা একটা বাড়তি উন্মাদনা তো বটেই। ফিরাদ্দা, একটা জিনিস জানতে চাইবো, আপনি এই কলকাতা শহরের সদ্য প্রাক্তন মহানাগরিক বলা যেতে পারে, শুধু নির্বাচনটা হয়নি বলে প্রাক্তন বলতে হচ্ছে, মানে আমাদেরও বর্তমান বলতে পারলেই ভালো লাগতো। কিন্তু ধরুন এই ভবানীপুরের মানুষ যারা 4 মাস আগেই ভোট দিয়েছেন, তারা হয়তো এক্সপেক্ট করছিলেন যে এবার কলকাতা কর্পোরেশনের ইলেকশনে ভোট দেবো, তাদেরকে আরেকটা ভোট দিতে হচ্ছে, কিন্তু কর্পোরেশনের ভোট নয়, ভবানীপুরের জন্য। এটা কি কোথাও আপনাদের? না, এটা কিছু না। এটা হচ্ছে যে হয়তো লোকসভা ইলেকশনের পরেই আমাদের পৌরসভা নির্বাচন হতে পারত, কিন্তু লোকসভা নির্বাচনটাই 8 ফেজে করার জন্যে একটা বিরাট হাইপ হয়ে গেল আমাদের কোভিড পরিস্থিতি। সেটাকে সামলাতে সামলাতে এই নির্বাচনটা এসে গেল। নিশ্চিতভাবে আমাদের সরকার এই নির্বাচনের পরেই হয়তো এই নির্বাচনটা করবে, কিন্তু এটা ঠিক নয় যে মানুষ ওয়েট করছিল বা পৌরসভা নির্বাচনটা আগে হলে ভালো হতো, তা নয়। কিন্তু আগে সরকার, তারপর পৌরসভা। সুতরাং সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা 213টা জায়গায় মানুষ রায় দিয়ে দিয়েছে। টেকনিক্যালি 6 মাসের মধ্যে জিতে আসতে হবে, টেকনিক্যালি। রায়টা কিন্তু 213টা জায়গায় ফিরহাদ হাকিম পোর্ট থেকে জিতেছে। সত্যি কি জিতেছে? না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে কিন্তু মানুষ ফিরহাদ হাকিমকে জিতিয়েছে, বা যারা জিতেছে 213টা জায়গায়। সুতরাং মুখ্যমন্ত্রীটা পার্মানেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু পৌরসভাটা করাটা ঠিক হয় না, কারণ মানুষে যে রায় দিয়েছে সেটাকে অসম্মান করা হয়। তার মানে বলছেন যে আমি একটু ঘুরিয়েই জিজ্ঞাসা করছি যে কোথাও একটা, তার মানে কাঁটা তো খচখচ করছে যে 213 জন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী, তারা জিতলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে সত্যি প্রার্থী সেই জায়গাটা জেতা গেল না। নিশ্চিতভাবে আমাদের ফল্ট, আমরা কারচুপি ধরতে পারিনি, আমরা পেছন দিক দিয়ে কারসাজি ধরতে পারিনি। এটা কোর্টে প্রমাণ হবে যে নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল, কারসাজি মমতা ব্যানার্জিকে হারিয়ে দিল। তাই নিশ্চিতভাবে আমরা চাই যে যেটা প্রসিডিওর অনুযায়ী, গণতন্ত্রে যেটা লেখা আছে কনস্টিটিউশনে, সেই অনুযায়ী মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হোক। অমিত, আমি বহুদিন ধরে আপনার বিভিন্ন ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, বিধায়ক হিসেবে আপনার প্রতিদ্বন্দ্বিতা কভার করেছি। আপনি আজকেও যেভাবে ঘামটা ঝরালেন, সেটা কিন্তু একেবারে নিজের নির্বাচনের মতো করে, যেভাবে আর 5টা নির্বাচনে আপনি ঘাম ঝরিয়েছেন, যেখানে অনেকেই মনে করছেন ভবানীপুর তো তৃণমূলের সেফ সিট, তাহলে ববি হাকিমকে বা ফিরহাদ হাকিমকেও ঘাম ঝরাতে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, একটা হচ্ছে মমতা ব্যানার্জির জন্যে কাজ করা, এটা আমার কাছে সৌভাগ্য। তার কারণ আমার রাজনৈতিক যা অস্তিত্ব আছে আজকে, তোমরা যে আমার কাছে ইন্টারভিউ নিচ্ছ, তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি। সুতরাং মমতা ব্যানার্জির জন্য কিছু করা, এটা আমার কাছে সৌভাগ্য। এবং তাই মমতা ব্যানার্জির নির্বাচনকে আমি কোনোভাবে আমার নির্বাচনের থেকে উন্নত দেখি না, বরং বেশি দেখি। কারণ মমতা ব্যানার্জির নির্বাচনটা, আমার নির্বাচনটা আমার কাছে প্রেস্টিজ না, এটা জিতলেই হলো। কিন্তু মমতা ব্যানার্জির নির্বাচনটা, আমি যে জায়গায় আমার দায়িত্ব, সেখানে একটা বড় মার্জিন না করতে পারলে আমার কাছে সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে কি নিজের নির্বাচনের থেকে মমতা ব্যানার্জি নির্বাচনের টেনশন বেশি? নিশ্চিতভাবে বেশি, নিশ্চিতভাবে টেনশন বেশি। কারণ আমার নির্বাচনটা আমি ডোন্ট কেয়ার হিসেবে করি, কিন্তু মমতা ব্যানার্জির নির্বাচনটা আমার কাছে খুব সিরিয়াসলি করতে হয়, খুব ডেডিকেটেড ওয়েতে করতে হয়। কারণ মমতা ব্যানার্জির নির্বাচন নিয়ে ছেলে খেলা করা যায় না। তাই 200% এফোর্ট মমতা ব্যানার্জির নির্বাচনে দিতে হয়। এটা
এই নির্বাচন বলে নয়, কিন্তু বিভিন্ন, আমি ছটার মমতা ব্যানার্জি লোকসভার নির্বাচন এই দক্ষিণ কলকাতায় করেছি, দুটো আমাদের বিধানসভার নির্বাচন যেটা 11 এবং 16-তে আমি একইভাবে কিন্তু খেটে করেছি। একটা জিনিস জানতে চাইবো ববিদা, আজকে প্রচারের মধ্যে দেখছিলাম আপনি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, কিন্তু তবুও আমার চোখ এড়ালো না খুব ছোট ছোট জিনিসগুলো। আমি দেখলাম ফ্যান্সি মার্কেটের সামনে বা একটু ভিতরে কালমার সরণির ভিতরে যখন প্রচার চলছে, হিন্দি বা উর্দু মিশ্রিত হিন্দিতে প্রচার চলছে, মনসাতলা লেনে প্রচার ঢুকলো, আমি দেখলাম আপনি এগিয়ে গেলেন, বাংলায় প্রচার করতে বললেন, প্রচারের ভাষা বদলালো। এই ছোট ছোট পরিবর্তনগুলোর প্রচার কৌশলের, সেটাই কি বাংলাতে আরেকটা বড় পরিবর্তনকে ঠেকিয়ে রেখেছে? বিজেপিকে এখানেই ধরতে পারছেন আপনাদের? না না, এটা তো দেখুন সিম্পল ভাবা, যে যে ভাষাটা বোঝে সেখানে তাকে দিয়ে প্রচার করতে হবে। আমি যখন ভেতরে যাচ্ছি তখন যারা উর্দুভাষী মানুষ তার কাছে যদি আমি বাংলায় প্রচার করি, অনেকে হয়তো বুঝতে পারবেন না, সেখানে আমাকে উর্দুতে প্রচার করতে হবে, ওটা ওর জন্য কমফোর্টেবল। আবার আমি যদি যে জায়গায় লোকে বাংলা জানে সেখানে যদি আমি গিয়ে উর্দুতে প্রচার করি, তাদের কাছে কমফোর্টেবল হবে না, তাই সেখানে আমি বাংলায় প্রচার করছি। আমার প্রচুর জায়গা আছে এখানে হিন্দিভাষী, মিশ্রাজি থাকেন, তেওয়ারিজি থাকেন, সেখানে গিয়ে আমাকে আবার পিওর হিন্দিতে প্রচার করতে হয়। তার কারণ হচ্ছে যে বাংলাটা হচ্ছে একটা ভারতবর্ষ, বিশেষ করে ভবানীপুর একটা ভারতবর্ষ, যেখানে অনেক ভাষার মানুষ থাকেন, অনেক ধর্মের মানুষ থাকেন। সুতরাং তাদের কাছে গিয়ে তাদের মতন করে প্রচার করা, এটা রাজনীতির নিয়ম, এবং এই কাজটা তো সবাই করে। ববিতা, সবাই করেন না, আমি একটু ডিফার করছি আপনার সঙ্গে। 4 মাস আগে যে নির্বাচনটা রাজ্যে হয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, আমি দেখছি বাঁকুড়ার প্রত্যন্ত প্রান্তে, মালদার গ্রামে, নদিয়ার গ্রামে এসে তারা প্রচার করছেন হিন্দিতে। না, এটা তো ভুল। তার কারণে যারা হিন্দি জানে না তাদের কাছে কি করে হিন্দিতে প্রচার করো? আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা হিন্দিতেও বলি, বাংলাতেও বলি, উর্দুতেও বলি। আবার আমাদের অনেক নেতা আছে যারা আমাদের গুজরাটি ভাষা জানেন, সুতরাং আমাদের ওইখানে গুজরাটি ভাষায়ও প্রচার হয়। ন্যাচারালি যে যেটা জানে সেই ভাষায় প্রচার করতে হবে, সবটাই ভারতবর্ষের ভাষা, তাই সেই ভাষাতেই তো আপনাকে প্রচার করতে হবে। এবার বাঁকুড়ার মানুষের কাছে, প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে যদি আপনি চোস্ট হিন্দিতে কথা বলেন, তাহলে সে মানুষদের পক্ষে তো বোঝা সত্যি সত্যি অসুবিধার ব্যাপার। একটা জিনিস জানতে চাইবো ববিদা আপনার কাছে, এইবারের যে নির্বাচনটা, বারবার বিজেপির তরফ থেকে দেখছি আমরা একটা কথা বারবার বলা হচ্ছে, এই নির্বাচনটাকে অন্য অনেক কিছুর সঙ্গে তো চলছে, মতাদর্শ জায়গা থেকে ভার্সেস, একটা ভার্সেস বিজেপি বলছে বারবার, তার নেতারাও বলছে, এটা নাকি খিদিরপুর ভার্সেস ভবানীপুরের নির্বাচন। প্রবলেম হচ্ছে খিদিরপুর বলার মধ্যে দিয়েই বিজেপি সবথেকে বড় বোকামি করছে। তার কারণ খিদিরপুরে যে কবি তীর্থ, অর্থাৎ 3জন মহান কবি বাংলার জন্মেছেন ওখানে, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র, এদের মতন বড় বড় কবি জন্মেছেন। তাহলে খিদিরপুরকে ভবানীপুর করা মানে সেই কবিগুলোকে অপমান করে, যে খিদিরপুরে তাহলে সেই কবিরা আর ভবানীপুরের কবি নয় তারা। এটা যেটা ওরা জানাতে চাইছে, যে আবার সূক্ষ্মভাবে কমিউনালিজমটাকে আনার চেষ্টা করছে, যে জন্য আমার নামে অনেক রকম গালাগালি করে। কিন্তু বাংলার মানুষ এটা নেয় না। বাংলার মানুষ, নজরুলের ভাষায়, হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। বাংলার মানুষ ঠাকুরের, আমাদের ঠাকুর মানে আমাদের শ্রী 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 রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুরের ভাষায় যত মত তত পথে বিশ্বাসী। সুতরাং এখানে ওই সূক্ষ্ম কমিউনালিজম, সূক্ষ্ম পার্টিসিটেনিজম, এটা কিন্তু বাংলায় চলে না। আমি চেতলায়, যেখানে আপনি বসে আছেন, এর পাশেই চেতলা অগ্রণী ক্লাব। আমার দুর্গাপুজো দেখার জন্য লোকে লাইন দিয়ে হই হই করে এখানে দুর্গাপুজো দেখতে আসে। চেতলায় আমরা কালী পুজো করি। বাংলায় এই ডিভিশনটা চলে না। এটাই বিজেপি বারবার করে মার খাচ্ছে, যে এই ডিভিশনাল পলিটিক্সটা বাংলায় চলে না। যেটা ইউপিতে আপনি চালাতে পারবেন, অন্য অন্য জায়গায় চালাতে পারবেন, সেটা বাংলায় চলবে না। বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি হলেই আপনি বাংলায় আমাকে মানে আমার সাথে লড়াই করতে পারবেন, নাহলে লড়াই করতে পারবেন না কোনোদিন। নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জন্য আপনার অ্যাডভাইসটা কি থাকবে, যদি সত্যি লড়তে চান আপনাদের সঙ্গে? না না, আমি যে কোনো রাজ্য সভাপতি নতুন হয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই, কিন্তু এটা বিজেপির তো জন্মলগ্ন থেকে আছে, তো এই ডিভিশনটা
আর এখন আরও বেড়েছে, তার কারণ এখন ওরা পার্টিশনাল পলিটিক্স করে একটা তো সাকসেস পেয়েছে, ভারতবর্ষে রাজত্ব করছে আজকে। সুতরাং ওনার এটা ক্ষমতা হবে না যে সেটার থেকে সরে আসা। কিন্তু ভারতবর্ষ লং রান, আমি আজকে ইলেকশনে জিতছি, কালকে জিতবো, পরশু জিতবো, তারপর আমি থাকবো না, সরকার থাকবে না, মানুষ মানে আমরা মন্ত্রী থাকবো না, কেউ থাকবে না, কিন্তু ভারতবর্ষ থাকবে। ভারতবর্ষের মধ্যে এই যে ভেদাভেদ একবার সৃষ্টি করলে, একটা সৃষ্টি করে 70 বছর লেগেছিল সেই ভেদাভেদটাকে নষ্ট করে ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যেতে। আবার সেই যদি আমরা ভারতবর্ষকে আবার সেই স্বাধীনতার পরে যেটা হয়েছিল, জিন্না আর আরএসএস মিলে ভারতবর্ষ ব্রিটিশের আঙ্গুল ধরে নিতে যে ভারতবর্ষ ভাগ হয়েছিল, সেটা যদি আবার যদি সেই পরিস্থিতি করে দিই, তাহলে আবার আমার দেশ পেছিয়ে যাবে। এটা হয় না। তার কারণ হচ্ছে আমি হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, শিখ হই, প্রথম আমার পরিচয় হচ্ছে আমি ভারতীয়, ভারতবাসী, এবং আমি মুসলমান। আমি নিজের ধর্ম আচরণ পালন করি, কিন্তু তার সাথে সাথে অন্য ধর্মকে সমানভাবে সম্মান করি। এটাই আমাদের বাংলার সংস্কৃতি, এটাই সংস্কৃতি। আমি এই ভারতবর্ষে জন্মেছি, এই ভারতবর্ষের মাটির থেকে যে শস্য সেই খেয়ে বড় হয়েছি। আবার যেদিন আমার মৃত্যু হবে, এই ভারতবর্ষে 6 ফিট মাটিতে আমার কবর হবে, এই ভারতবর্ষের মাটির সাথে আমার দেহ মিলে যাবে। তো আমি ভারতীয় নই। এই যে বারবার করে ওরা মিনি পাকিস্তান এই সব বলে অপমানটা করে, এইটা কাম্য নয়, যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা কাম্য নয়। এটা একটা অন্যায়, একটা পাপ, যে আমি কোনো একটা ধর্মে অবলম্বন করি বলে সেইটাকে নিচু করা, বা যদি অন্য জায়গাও সেটা হয়ে থাকে, সেটা অন্যায়। কাবুলে তালিবান যেটা করে, ভারতের গণতান্ত্রিক সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে সেটা আমরা করতে পারি না। আমরা করতে পারি না বলেই তালিবানকে ধিক্কার জানাই, তালিবানকে বলি যে ওরা মানুষ নয়। কিন্তু যদি আমি নিজেই তালিবান হয়ে যাই, তাহলে তালিবানকে কি করে আমি ধিক্কার জানাবো? এটা অত্যন্ত দরকার ভারতের। একটা প্রশ্ন ভাবিদা, হয়তো সেই অর্থে পলিটিশিয়ানদের পার্সোনাল বলে কিছু হয় না, তবু এই যে আপনি বলছিলেন চেতনাগ্নির পুজোর কথা, দুর্গা পুজোর কথা, কালী পুজোর কথা, সত্যি আমরা যারা কলকাতায় থাকি তারা তো জানি যে যেন রিপোর্টার হওয়ার প্রয়োজন পড়ে না। সেই ভাবিয়াকে আপনি বলছিলেন মিনি পাকিস্তান ইত্যাদি বলে যখন বলে, অপমান করে, কোথাও একটা কষ্ট হয় না মনের মধ্যে? হ্যাঁ, হয়তো হয়তো অপমান লাগে, অপমান লাগে যে যেহেতু আমি একটা ধর্ম অবলম্বন করি, তাই আমাকে একটা ট্যাগ মেরে দেওয়া, এটা তো নিশ্চিতভাবে অপমান। মানুষ হিসেবে অপমান লাগে, ভারতীয় হিসেবে আমার অপমান লাগে। একটা কথা জানতে চাইবো কবিতা, আপনি আপনি বলছেন বারবার করে ভারতবাসীর কথা, ভারতবর্ষের মাটির কথা। 4 মাস আগে যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল, আপনারা খুব বহিরাগত শব্দটা ব্যবহার করছিলেন। তখন তো কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে যাই হোক, যারাই আসুন, যে রাজ্য থেকেই আসুন, তারাও তো ভারতবর্ষেরই মানুষ, তারাও তো ভারতীয়। ভারতীয় নিশ্চিতভাবে সব। এখানে আবার এসে ভাষার পলিটিক্স, এবার যেটা ডিভিশন করার কথা বিজেপি বলছে, আমরা সেটা মানি না। কারণ এখানে যারা গুজরাটি থাকেন তারা বাংলার মানুষ, এখানে যারা মারওয়াড়ি থাকেন তারা বাংলার মানুষ, এখানে যারা বিহারি থাকেন, বিহার থেকে এসছেন, তারা বাংলার মানুষ, এখানে যারা ইউপির থেকে এসছেন তারা বাংলার মানুষ। সব ভারতবর্ষের সব জায়গার মানুষ এখানে এসে দিয়ে, ভবানীপুর যদি দেখেন একটা মিনি ইন্ডিয়া। কিন্তু যারা এসে এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলে যাচ্ছেন, আর তারপরে যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তখন যদি যারা মারা যাবে তারা বাংলার মানুষ মারা যাবে, যে শিশুটা মারা যাবে আমার ঘরের শিশু মারা যাবে, সেই জন্যে তাদের তখন বলা হয়েছিল বহিরাগত এসে, বা তারা যখন ওই লোক নিয়ে আসছেন, যেহেতু অমিত শাহর লোক, এমনি এখানকার লোক হয় না, তাদের ক্যাডার বাইরের থেকে ট্রেনে করে, লরি করে নিয়ে আসছেন অন্য অন্য স্টেট থেকে, সেখানে এসে যখন কোভিডটাকে বাড়িয়ে দিয়ে যাচ্ছেন, তখন নিশ্চিতভাবে বহিরাগত তথ্যটা আমরা দিচ্ছিলাম। তার কারণ তারা এসে ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছেন, তারা যদি এসে থাকেন কোনো অসুবিধা নেই। মানে আপনি কালচারালি বহিরাগত বলছেন? কালচারালি না, তারা এসে এখানে আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ করে দিয়ে চলে যাচ্ছে, সেটা নিশ্চিতভাবে আমরা তখন তাকে বহিরাগত বলি।
একটা জিনিস জানতে চাইবো ববিদা, এই ভবানীপুরের নির্বাচন উপনির্বাচন যেটা বলছি আমরা 30 তারিখ হবে, তার ফলও এসে যাবে দুর্গাপুজোর আগেই। কলকাতার কার্যত মহানাগরিকের দায়িত্ব এখনও আপনারই হাতে, নামটা যাই হোক না কেন পদের। এই দুর্গাপুজোর আগে আরেকটা নিম্নচাপ, আরেকটা ভ্রুকুটি রয়েছে মানুষের সামনে, কিভাবে প্রস্তুত হচ্ছেন সেই জায়গাটা থেকে? আমরা দেখুন কিছু কিছু জায়গায় আমাদের যেটা পাম্পিং স্টেশনগুলো চলছে, একটা অদ্ভুত পরিস্থিতি যে ক্লাউড ব্লাস্ট হচ্ছে, যেটা অন্য অন্য স্টেটেও হয়েছে, আপনার উত্তরাখণ্ডে বিশেষ করে হয়েছে। এবং আপনি দেখবেন যে শুধু ভারতবর্ষ না, বিশ্বের বড় বড় তাবড় তাবড় যে সিটি, সেখানেও একটা ওয়াটার লগিং হয়ে রয়েছে। কারণ আরবান প্ল্যানিংটা যেভাবে হয়েছিল, যত কোয়ান্টাম জল সেই সিটিটাকে প্ল্যান করার সময় হয়েছিল যে এইরকম কোয়ান্টাম জল হলে আমরা এই পাইপ দিয়ে বার করে দেবো, এই পাম্পিং স্টেশন দিয়ে সেটাকে ফেলে দেবো। তার থেকে অনেক বেশি একটা সময় হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ডেনসিটি অফ রেনটা অনেক বেশি হচ্ছে। সেই জন্য কোনো আরবান প্ল্যানার এর আগে এটাকে, এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এরকমভাবে ওয়েদার চেঞ্জ হবে, এটা এর আগে কোনো আরবান প্ল্যানার এটাকে করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে কলকাতা একটা বাটির মতন, এখানে জলটা জমে, সেই জলটাকে আমরা ড্রেনে পাম্পিং স্টেশনের মাধ্যমে বাইরে ফেলি, ট্রেনে সেগুলো খাল দিয়ে চলে যায়। কয়েক বছর ধরে খুব বেশি বৃষ্টি না হওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট ওই খালগুলোকে কিন্তু সংস্কার, মানে ড্রেজিংটা ঠিক মতন হয়নি, অনেক দিন ধরে হয়নি। আমি এর আগে যে ইরিগেশন মিনিস্টার ছিলেন তার কাছে 2-3 বার বলেছিলাম, কিন্তু ড্রেজিংটা হয়নি। এখন এই ড্রেজিংটা না করলে এই প্রবলেমটা কিন্তু থেকেই যাবে। তাই এই ড্রেজিংটা অত্যন্ত জরুরি। এবং আমি যা কথা হয়েছে আমার সাথে চিফ সেক্রেটারি, যে এখন ড্রেজিংটা ওনারা এই শীতের সময়টা কাজে লাগিয়ে ড্রেজিংটা করবেন। আমরা এখন যেটা আমাদের হাতে যা আছে, অর্থাৎ পাম্প দিয়ে জলগুলোকে বার করা, সেগুলো করবো। এবং যদি হাই টাইডের সময় আমাদের জল ফেলার জায়গা থাকে না, খালগুলো দিয়ে আমাদের ইস্টার্ন পার্টের যে সেকশনটা আছে আমাদের শহরের ইস্টার্ন দিকটা, সেটা পুরোটাই খাল নির্ভর। আর আমাদের সাদার্ন পার্টটা আমাদের গঙ্গায় জলটা ফেলতে হয় ড্রেনে পাম্পিং স্টেশন দিয়ে। এইটা আমরা বিশেষ করে ভবানীপুরের যে অঞ্চল, এটা আমাদের সাদার্ন পার্টটা আমরা যে লো টাইড হলে আর জল থাকবে না, হাই টাইডের সময় জল থাকবে, কিন্তু লো টাইডে জলটা থাকবে না, আমরা বার করে দেবো। এইভাবে যথেষ্ট পাম্প লাগানো হয়েছে আমাদের এই জায়গায়। ওইটা আবার একটু ভবানীপুরের কথায় ফিরছি। ভবানীপুরের এবারের নির্বাচনে বিজেপি ভোট পরবর্তী হিংসাটাকে খুব বড় করে হাতিয়ার করেছে। তাদের প্রার্থীও তারা করেছেন এমন একজনকে, যিনি এটা নিয়ে মামলা করেছেন, জিতেছেন, সেই মামলায় সিবিআই হয়েছে। এখন আজকে দিলীপ ঘোষের উপর আক্রমণটা, যেটাতে ভবানীপুর যে ম্যাপটার বাইরে ছিল, কোথাও বোধহয় সেই রাজনৈতিক হিংসার ম্যাপের মধ্যে ঢুকে পড়লো এই একটা দিনের জন্য। আমি বলছি যে এখনো আমি ব্যক্তিগতভাবে দিলীপ বাবুকে আমি ভালো করে চিনি, আমার বন্ধু লোক। ভবানীপুরে বিজেপির সেই ইম্পর্টেন্সই নেই যেখানে তার উপরে হামলা করা বা তার সাথে রেষারেষি করে, যে পলিটিক্সে যেটা হয় ভোট ক্যাম্পেইনের সময় যে রেষারেষি করা, সেই পরিস্থিতি কিন্তু নেই। তার কারণ ভবানীপুরে যারা ভোট দিতে যাবেন, বৃষ্টিতে যদি ভোট কম হবে, নাহলে ভোট যদি দিতে যান, তারা কিন্তু 80% মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন। সুতরাং এখানে এগুলো হচ্ছে ক্রিয়েটেড, তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য এটা একটা ক্রিয়েটেড ভায়োলেন্স তৈরি হচ্ছে, কোথাও উস্কানি দিয়ে, কোথাও পাবলিকের মধ্যে ঢুকে গিয়ে এমন কিছু কথা বলে। এটা একটা ক্রিয়েটেড ভায়োলেন্স তৈরি হচ্ছে যাতে সেন্টার অফ অ্যাটেনশনটা থাকে। আমি মনে করি যে এইগুলো যদিও 2-4 জন যারা করেছেন, আমরা মনে হয় না যে কোনো দলের লোক করেছে, এটা পাবলিক হয়তো করেছে, এটা না করাই ভালো। তার কারণ হচ্ছে যে এই অ্যাটেনশন দিয়ে বিজেপিকে এখানে একটা ইম্পর্টেন্সই ক্রিয়েট করার কোনো মানে নেই। তার কারণ এটা এখনও আপনাকে বলছি, বিজেপি ভবানীপুরে কোনো ফ্যাক্টর নয়। নিয়ম অনুযায়ী লড়াই করতে হবে, লড়াই করছে। বিজেপিও জানে যে তারা ভবানীপুরে কোনো ফ্যাক্টর নয়, জামানত থেকে গেলে বিরাট ব্যাপার হয়ে যাবে বিজেপির। একটা শেষ প্রশ্ন আপনার কাছে ববিদা, আপনারা বলছেন, দল থেকেই বলছেন যে এবার লক্ষ্য দিল্লি 2024-এর জন্য। এর মাঝে একটা অদ্ভুত ট্রানজিশনও হচ্ছে আপনাদের দলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনেক নতুন নতুন দায়িত্ব পালন করছেন সামনের সারিতে এসে। আপনি একেবারে
তৃণমূল কংগ্রেসের সেই কর্মী যাদের জন্য তৃণমূল কংগ্রেস মমতা তৈরি করেছেন, মানে তৃণমূলের কর্মীদের জন্য, সেখান থেকে উঠে এসে আজকে আপনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, কলকাতার প্রাক্তন মহানাগরিক, সেখান থেকে জিজ্ঞাসা করব নেতৃত্বের স্টাইলে, দল চালানোর স্টাইলে দুজনের কোনো তফাৎ চোখে পড়ে? দেখুন, নতুনটাকে নিয়ে নেওয়া এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি বিজেপি ভাবতো যে অটল বিহারী বাজপেয়ীর সময়কার লোকেদের নিয়েই বিজেপি চলবে, তাহলে এই যে দুটো টার্ন বিজেপি পাওয়ারে আসতো না। অ্যাডপশন, নতুনকে অ্যাডপ্ট করা, এটা কিন্তু একটা খুব বড় কাজ, যেটা সিপিএম করেনি বলে আজকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমিও চাই যে নতুন জেনারেশনের হাতে পার্টি চলুক, তাদের নতুন ভাবনা চিন্তা নিয়ে। এখনকার জেনারেশন আমাদের থেকে অনেক বেশি এডুকেটেড, তারা এমবিএ পাশ করে সেই জেনারেশন আসে, সুতরাং প্রফেশনালিজমও আসবে, মানুষের সার্ভিসটাও ভালো হবে। আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারা আর এখন হলো কফিতে আড্ডা মারা, দুটো তফাৎ তো আছেই। আমাদের সময়কার আমরা এক ধরনের পার্টি করেছি, মমতাদির সাথে সারা জীবনটাই প্রায় 35 বছর তার সাথে রয়েছি। এই সময়টা একরকম, আর এখনকার সময়টা আরেক রকম। কিন্তু আমরা আস্তে আস্তে বয়স হয়ে গেলে, আগে যেরকম আগেও দেখেছি যে মহাভারতে যা সিনিয়ররা আস্তে আস্তে সরে যেতেন, জুনিয়ররা আসতো। আমাদেরও উচিত হচ্ছে যে দলে নতুনদের হাতে দল দিয়ে অ্যাডভাইসার হিসেবে থাকা, এটা আমার মনে হয় যে পার্টির পক্ষে ভালো। হ্যাঁ, কিন্তু চেতনা, আমি বলেছিলাম শেষ, আমি তাও একটা লাস্ট কোয়েশ্চেন করছি। চেতনায় অহিন্দ্র মঞ্চের সামনে সকালের যে বাজারটা, যেখানে চায়ের দোকানে ববি হাকিমকে পাওয়া যাবেই, সেই বাজারে চায়ের দোকানে আড্ডা দেওয়া ববি হাকিম আর ক্যাফে কফিতে তৃণমূল কংগ্রেস, মিস করেন না কথা? না, আমি তো ক্যাফে কফিটিতে যাই না, এসব আমার মেয়েরা যায়। সুতরাং আমার ওই চায়ের দোকানে আড্ডা মারাটা আমার কাছে কমফোর্টেবল। আবার এখনকার যারা আমার মেয়ে বা এই প্রজন্ম, তারা ক্যাফে কফি ডেতে আড্ডা মারাটা তাদের কাছে কমফোর্টেবল। কোনোটার মধ্যে আমাদের ক্লাশ নেই। এটা আমার যুগ, ওটা ওর যুগ। দেখুন, পশ্চিমবঙ্গে, এটার বাইরে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে বড় ক্ষতি হয়ে গেছে। আমরা কম্পিউটারটাকে অ্যাডপ্ট করতে পারিনি। সেই সময় লেফট ফ্রন্ট কম্পিউটারের বিরুদ্ধে লড়াই করেছে, কম্পিউটার ঢুকতে দেয়নি। তাই কিন্তু আমাদের বাঙালির ছেলেমেয়েদের যে সেই সময় যদি কম্পিউটার ঢুকতে দিত, তাহলে আজকে ওই হায়দ্রাবাদ হতো না, আজকে ব্যাঙ্গালোর হতো না, সবটাই কলকাতা হতো। আমাদের ছেলেমেয়েগুলোকে বাইরে যেতে হতো না। আমাদের নতুনত্বটাকে অ্যাডাপ্ট করতে হবে, তবেই কিন্তু আমরা এগোবো, নাহলে এগোবো না। ইন্ডিভিজুয়াল কিছু ম্যাটার করে না। ইন্ডিভিজুয়াল দলে আছি, যতদিন থাকবো সার্ভিস দেব, যেদিন থাকবো না সেদিন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম থাকবে, যখন চেতলা বাজারে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা মারবো। অনেক ধন্যবাদ ববিদা, এই নির্বাচনী প্রচারের শেষ দিনে এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। রিপাবলিক বাংলার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম বা ববি হাকিম নামে, যিনি সমধিক প্রচলিত। এক কথায় বলতে গেলে রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে শীতাতাপ নিয়ন্ত্রিত কফি শপ, এই দুটোর মেলবন্ধনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি। সেটাই তার অ্যাডভান্টেজ, আর সেই অ্যাডভান্টেজটা তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ভবানীপুরের নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের, সব জাতির, সব সম্প্রদায়ের মানুষের ভোট পেয়ে আরও বেশি ব্যবধানে জিতবেন, এমনটাই আশা তার প্রধান সেনাপতি ফিরহাদ হাকিমের।